রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশিক্ষিত জনবল নেই চামড়া শিল্পে। প্রশিক্ষণের উদ্যোগ নিতে কারখানা মালিকদের প্রতি সংশ্লিষ্টদের তাগিদ। নতুন পে স্কেল ঘোষণায় সরকারি চাকরিজীবীরা উচ্ছ্বসিত। অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করলেও দ্বিমত অর্থ সচিবের। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 10 সেপ্টেম্বর, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। বুকিং দেয়া যাবে অনলাইনেও। এবং স্থিতিশীল হতে শুরু করেছে চীনের শেয়ার বাজার। ঝুঁকি কমে যাওয়ায় লেনদেন অনেকটাই স্বাভাবিক। তারল্য সংকট এড়াতে কার্যকরী উদ্যোগ প্রয়োজন বলছে সিএসআরসি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব অষ্টম পে স্কেল ও নিত্যপণ্যের বাজারে এর প্রভাব নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিআইডিএস এর গবেষক ডক্টর নাজিন আহমেদ। নাজিন আহমেদ, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার সাথে আলোচনায় যাওয়ার আগে একটি প্রতিবেদন দেখে আসছি এ সংক্রান্ত। মূল বেতন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অষ্টম বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন হবে ৮,২৫০ টাকা। নতুন এই কাঠামোতে থাকছে ২০টি গ্রেড। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয় গত জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। মূল বেতনের প্রায় দ্বিগুণ হারে বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। বেশ কমাস আগে অষ্টম জাতীয় বেতন কমিশনের দাখিলীকৃত প্রস্তাব এবং বেতন সংক্রান্ত সচিব কমিটির পর্যালোচনা তথা সুপারিশ পেশ করার পর অবশেষে কার্যকর হচ্ছে অষ্টম বেতন কাঠামো। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর, যেখানে বেতন বাড়ছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও। পাশাপাশি থাকছে না প্রচলিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। নতুন কাঠামোতে আগের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো শ্রেণীবিন্যাস থাকছে না। এখন থেকে ২০টি গ্রেডের মাধ্যমে নির্ধারিত হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদক্রম। নতুন স্কেলে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ টাকা, চতুর্থ গ্রেডে ৫০,০০০ এবং ৪৩,০০০ টাকা পঞ্চম গ্রেডে। এছাড়াও ২০তম গ্রেডে সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ৮,২৫০ টাকা। সাংবাদিকদের সামনে নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, নতুন কাঠামোতে টাকার অঙ্কে নয় বরং বাৎসরিক বেতন বৃদ্ধি হবে শতাংশের হারে। গ্রেড ২০টাই থাকবে। সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৭৮,০০০ টাকা ফিক্সড, তাই থাকে। গ্রেড 1 ৭৮,০০০ টাকা ফিক্সড, এটা আগেও তাই থাকে। সর্বোচ্চ যে গ্রেডের বেতনটি, এটা কোনো ইনক্রিমেন্ট থাকে না। 78,000 টাকায় যিনি চাকরি করবেন তার বেতন ফিক্সড। আর সর্বনিম্ন হচ্ছে ৮,২৫০ টাকা, এবং ওই যে নির্ধারিত ইনক্রিমেন্ট থাকছে না, এটা হবে মূল বেতনের পার্সেন্টেজ আকারে হবে। এ সময় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরাও এই কাঠামোর অন্তর্ভুক্ত হবেন জানিয়ে সচিব বলেছেন, নতুন এই বেতন গত ১ জুলাই থেকে এবং ভাতাগুলো আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এইখানে ক্যাবিনেট নতুন একটা বিষয় সংযোজন করেছে, বাংলা নববর্ষ ভাতা। এটা মূল বেতনের শতকরা ২০ হারে বাংলা নববর্ষ ভাতা। এমপিভুক্ত যারা আছেন শিক্ষক, তাদের ক্ষেত্রেও এই স্কেল বাস্তবায়ন হবে, কার্যকর হবে ১ জুলাই ২০১৫ থেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বেতন ভাতা নিয়ে যেসব দাবি তুলেছিলেন, সেগুলো পরবর্তীতে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে এ খবরে বাজারে নিত্যপণ্যের দাম বাড়া সহ মূল্যস্ফীতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে বেসরকারি চাকরিজীবীদেরও বেতন বাড়ানো উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা।
2009 সালের পর গত 6 বছরের মধ্যে প্রথমবারের মতো বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। প্রথম গ্রেড ছাড়া অন্য সবগুলোতেই বছর বছর চক্রবৃদ্ধি হারে বাড়বে বেতন। সুখবরের তালিকাটা এখানেই শেষ নয়, সঙ্গে যোগ হচ্ছে বাংলা নববর্ষ ভাতা। শ্রেণী বিভাজনের পরিবর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন থেকে পরিচিত হবেন গ্রেড অনুযায়ী। মন্ত্রিসভায় অষ্টম পে স্কেল অনুমোদনের খবরে স্বাভাবিকভাবেই তাই সরকারি চাকরিজীবীদের খুশিটা যেন একটু বেশি। দেশ যদি সামর্থ্য অর্জন করতে পারে ক্রমাগত, অবশ্যই আমাদের বেতন ভাতা ক্রমাগত বাড়বে। আমি বৈশাখী উৎসব ভাতার মতো একটি সার্বজনীন ভাতার উদ্যোগকে স্বাগত জানাই। এটা তো অনেক প্রতীক্ষিত একটা বিষয় ছিল, অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল, আজকে হয়তো খুশি। সরকারি চাকরিজীবী এবং প্রাইভেট সেক্টরের যে একটা সমন্বয়টা ঘটে গেল আর কি। আগে যারা প্রাইভেট সার্ভিস করতে অনেক বেতন পাইত, এটা আরো একটু তাড়াতাড়ি হলে আমাদের জন্য বেটার হতো, কারণ অলরেডি এখনই বাজার গরম হয়ে গেছে। মনের মতোই হয়েছে, সাজুজ্যপূর্ণ হয়েছে। তাদের চলার পথে এই বেতন কাঠামো ভালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এদিকে নতুন পে স্কেল ঘোষণায় মূল্যস্ফীতি বাড়া সহ বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে উল্লেখ করে বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এই যে নতুন বেতন কাঠামো, এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে তো মূল্যস্ফীতি বাড়বে। বেসরকারি খাতে যারা চাকরি করে, যাদের বেতন বাড়েনি, তাদের ক্রয় ক্ষমতা কিছুটা কমে যাবে এবং এটা একটা প্রভাব পড়বে তাদের উপরে, এবং এই প্রভাবটা পড়ার ফলে তারা কিন্তু তাদের এমপ্লয়ারদের উপরে একটা চাপ তৈরি করবে যে আমাদের বেতন বাড়াতে হবে। এটা একটা কারণে ওইখানে একটা ওভারটাইম বেতন বাড়বে প্রাইভেট সেক্টরে। সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে হবে সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। একটা জিনিস যেটা বৈসাদৃশ্য লাগে আমার কাছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ চাকরি আজকাল বিক্রয়যোগ্য এবং সেই বিক্রয় মূল্যটা আরো বেড়ে গেল। একবারে বেতন বৃদ্ধি হওয়াতে বাজেটের উপর বেশ চাপ পড়েছে। ঘোষিত পে স্কেলের বেতন চলতি বছরের জুলাই এবং ভাতা 2016 থেকে কার্যকর হবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। নতুন বেতন কাঠামোর কোনো নেতিবাচক প্রভাব বাজারে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ সচিব মাহবুব আহমেদ। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। কোনো ইনফ্লেশন ইম্প্যাক্ট কি, সেটা নির্ভর করবে যে টাকাটা বর্ধিত টাকা যেটা বেতন বাবদ দেওয়া হবে, সেই টাকাটা কিভাবে সংস্থান করা হবে। বাজেটের মধ্যে এই যে বর্ধিত অঙ্ক যেটা আসবে সেটা কিন্তু রাখা আছে। বাজেটের ডেফিসিট হলো 5%, এটাতে ইনফ্লেশন হওয়ার কোনো কারণ নাই, কারণ বেতন ভাতা বাবদ যে টাকাটা রাখা হবে সে টাকা তো আমার ওই 5% ডেফিসিট ওটার ভিতরেই আছে। ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েশন হবে, সেই ডিমান্ড ক্রিয়েশনটাকে সাপ্লাই সাইড রেসপন্স করতে পারবে পজিটিভলি, এবং আলটিমেটলি এটা আমাদের ইকোনমির গ্রোথকে হেল্প করবে। দর্শক, আমরা অষ্টম পে স্কেল বিষয়ে বেশ কিছু খবর দেখলাম। এবারে এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিআইডিএস এর গবেষক ডক্টর নাজনীন আহমেদ। নাজনীন আপা, অনেক বিষয় উঠে এসেছে। পে স্কেলে যে অনুমোদন হলো সেই কার্যকরের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার যারা পর্যবেক্ষক রয়েছেন অর্থনীতিবিদ, তারা বেশ কিছু শঙ্কার কথাও জানিয়েছেন। আপনার মূল্যায়ন কি এখানে? এখানে কয়েকটা বিষয়। প্রথম যেটা কনসার্ন সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি হবে কিনা। এখন মূল্যস্ফীতির বেশ কিছু খাত আছে, তার মধ্যে যেই জায়গাটায় মূল্যস্ফীতি হতে পারে ইমিডিয়েটলি সেটা হচ্ছে যে আমাদের নন ফুড আইটেম, অর্থাৎ সেখানে একটা জায়গা হচ্ছে বাসা ভাড়া বা এই জায়গাগুলো, সেখানে হচ্ছে কি যে এটা শুধু বেতন কাঠামো বৃদ্ধি না, প্রতি বছর বাড়লেই বাড়িওয়ালারা বাসা ভাড়া বাড়িয়ে দেন, সেই যে একটা প্রবণতা, সেখানে এটা একটা অ্যাডেড একটা বিষয় যে ভাতা কি বলে ভাড়া বাড়িয়ে দেওয়া। এবং সেই ক্ষেত্রে আসলে সরকার কিছুটা মনোযোগ দিয়েছেন, বা বাজেটের সময় আমরা বিভিন্ন নীতিমালায় দেখেছি যে ভাড়া কত হতে পারবে বা কোন জায়গায় কি হতে পারবে, সেগুলোর উপরে আসলে একটা সিলিং বা কতদিন পর পর ভাড়া বাড়াতে পারবেন না পারবেন, এটা তো খুব বেশি মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জায়গায় একটা প্রভাব পড়বে, আমি মনে করি যে এখানে একটা প্রভাব পড়বে। কিন্তু আমি যদি মোটা দাগে চিন্তা করি যে সারা দেশে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কিনা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখানে খুব বড় প্রভাব আমরা দেখব না। আগের বারেরও বেতন যখন স্কেল বাড়া হলো, এবারের মতো এত বেশি বাড়েনি, তারপরে যেটা বেড়েছিল তখনও কিন্তু বলা হয়েছিল মূল্যস্ফীতি বাড়বে। 2009-এর পরে যদি দেখেন, আমাদের কিন্তু
আন্তর্জাতিক বাজারের প্রভাবে চালের দামের অর্থাৎ চালের যে যোগান বা বিভিন্ন নিত্যপণ্যের যে অবস্থা ছিল, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া, সব মিলিয়ে কিছু মূল্যস্ফীতি তৈরি হয়েছিল। কিন্তু কখনোই সেটা হয়নি যে স্থানীয় বাজারে বেতন বাড়ার ফলে সেই মূল্যস্ফীতি বাড়া। বেতন বাড়ার ফলে মার্কেটে তারল্যের জন্য না, বিষয়টা আসলে বেতন বাড়ার ক্ষেত্রে মূল্যস্ফীতি কেমন করে আসবে? অর্থাৎ আমি ডিমান্ড বেশি করব, আমি যে জিনিসটা আগে খেতাম না আমি হয়তো সেই জিনিসটা এখন খেতে চাইবো, সেটার জন্য আমার চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে যদি সেই অনুযায়ী যোগানটা না আসে তখন দাম বাড়বে। এই প্রভাবটা কিন্তু সাময়িক হবে। এইটা অনুযায়ী তখন কিন্তু যোগান বেড়ে যাবে, এবং যোগান যদি না বাড়ে, যখন কম্পিটিশন হয়ে দাম যদি অনেক বেশি হয়, আবার আমার কনজাম্পশন কমে যাবে। আবার যদি আমার কনজাম্পশন কমে তখন কিন্তু জিনিসটা একটা ব্যালেন্সে আসবে। কাজেই আমাদের যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা যদি মোট জনসংখ্যার তুলনায় ধরি তাহলে এটা অত্যন্ত নগণ্য, এবং আপনি সারা দেশ যদি চিন্তা করেন, ঢাকা শহরের মূল্যস্ফীতি দিয়ে আপনি সারা দেশের মূল্যস্ফীতিকে বিবেচনা করলে হবে না। রাইট, যদি গ্রামীণ অঞ্চলের অবস্থা দেখেন সেইখানে কিন্তু কয়জন সরকারি চাকরিজীবী আছে, এবং তারা বাজারে যে যদি বাড়তি দাম দিতে খুব অল্প সংখ্যায় যায় সেখানে কিন্তু মূল্যস্ফীতি হবে না। কাজে ওভারঅল সারা দেশ যদি চিন্তা করি তাহলে আমি মনে করি না যে মূল্যস্ফীতি খুব বেশি হবে। এটা ঠিক শহরাঞ্চলে, বিশেষ করে ঢাকার মতো বড় জায়গাগুলোতে বাসা ভাড়া বৃদ্ধি সহ অন্যান্য কিছু জায়গায় খাতে আপনি মূল্যস্ফীতি দেখবেন, কিন্তু দৈনন্দিন খাদ্য বহির্ভূত যেসব এবং দৈনন্দিন খাদ্যের যে মূল্যস্ফীতি এটা সাময়িক একটা প্রবণতা হলেও এটা কমে যাবে, এটা দীর্ঘমেয়াদী হতে পারে না। স্বাভাবিক যে মূল্যস্ফীতি যেটা প্রতি বছর বছর হবে, বিশেষ করে আমাদের দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে, সেই মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছে বা আয় বাড়ছে, সেখানে কিন্তু স্বাভাবিক একটা মূল্যস্ফীতি থাকবেই, এবং সেটা অর্থনীতির জন্য জরুরি, সেটা থাকবে। কাজেই আমি মনে করি মূল কথা হচ্ছে যে সারা দেশে ওভারঅল আমি মনে করি না যে এই মানে বেতন বাড়ার জন্য মূল্যস্ফীতি বাড়বে, এটা আমি মনে করি না। নগরাঞ্চলে বাড়তে পারে কিন্তু সারা দেশের জন্য সত্য নয়। আরেকটি বিষয় হচ্ছে উঠে আসলো যে বেসরকারি খাতের বেতন বাড়ানো, আমি সেটা মনে করি না, কারণ সরকারির এই এত বেতন বাড়ানোর কথাটা এসেছেই যে বেসরকারি খাতের বেতন কাঠামো অনেক বেশি, বিশেষ করে সরকারিটা বাড়িয়ে বেসরকারির সাথে সমন্বয় করা, সেটার উদ্দেশ্যেই কিন্তু এত বাড়ানো। তবে এটা ঠিক, এই যে কয়েক বছর পর পর পে কমিশন করে বেতন বাড়ানো, তারপর আবার ওই ফলে আমরা একটা আশঙ্কা করি মূল্যস্ফীতি হবে কিনা, এটা না করে আসলে বাৎসরিক যে বেতন বৃদ্ধির যদি একটা প্রক্রিয়া থাকে যেটা উন্নত দেশে আছে, একটা যে প্রক্রিয়াটা এমন যে একদিকে আমার মূল্যস্ফীতিকে সেটা অ্যাড্রেস করছে, অর্থাৎ মূল্যস্ফীতি যদি 5% হয় আমার বেতন 5% বাড়বে, প্লাস আমার অভিজ্ঞতা অনুযায়ী আরো ইনক্রিমেন্ট যোগ হবে। এইটা যদি কাঠামোটা আসে তাহলে কিন্তু হঠাৎ করে একটা মূল্য বৃদ্ধির সংখ্যা থাকে না। আবার যেটা বলা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের অনেকে কি বলবেন কিনা যে না আমাদের বেতনও বাড়িয়ে দেন কারণ সরকারিদের বেতন বেড়েছে, এইটা কিন্তু আসলে বেসরকারি খাতের সক্ষমতার উপরই নির্ভর করবে। একটা প্রতিষ্ঠানের যদি সেই পরিমাণ অর্থ প্রদানের ক্ষমতা না থাকে তাহলে সিম্পলি তার পক্ষে সেই ব্যবসা বাণিজ্য বা প্রাইভেট প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা সম্ভব হবে না। কাজে বেসরকারি খাতের যে বেতন কাঠামো এটা কিন্তু মার্কেট ডিটারমাইন করে। ওই ব্যবস্থাপকদের একই জায়গায় দেখেন যে একই জাতীয় প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানের সক্ষমতা অনুযায়ী কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট উনি বলতে পারেন না যে আমি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গেলে আমার সমান বেতন, সে কিন্তু তার কিন্তু যে যেখানে যেতে পারে এবং তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাল্টে আরেক জায়গায় চলে যান, এবং ওই ডিমান্ড সাপ্লাই মার্কেট ওটা ডিটারমাইন করবে। কিন্তু এখানে বেতন বাড়ানোর জন্য প্রাইভেট সেক্টরে বেতন বাড়াতেই হবে, আমার মনে হয় এটা উল্টো ভাবে চিন্তা করছি, কারণ আমরা এই দুটোকে সমন্বয় করার জন্যই সরকারি বেতনটা বাড়িয়েছি। মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক দিনের দাবি ছিল যে প্রাইভেট সেক্টরে বেতন বেশি, কোয়ালিটির লোকজনকে সরকারি চাকরিতে রাখার জন্য এটা দরকার, কারণ বেসরকারি খাতের সাথে যদি পার্থক্যটা অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু সরকারি চাকরিতে যোগ্যতা সম্পন্ন মানুষ আর্থিক নিরাপত্তার বিষয়টা চিন্তা করে তখন হয়তো অনেক বেশি জরুরি। কারণ আমরা সরকারের যারা কাজ করেন তাদের যদি কোয়ালিটি ভালো হয়, তারা যদি স্যাটিসফাইড ভাবে কাজ করতে পারেন, সেটার কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি। কারণ একজন সরকারি কর্মকর্তার সুদূর প্রসারী প্রভাব রয়েছে উনি কি ডিসিশন দেন, কি ধরনের কাজ করেন, যেটা বেসরকারি খাতের ক্ষেত্রে কিন্তু সেটা কম। কাজে এই ক্ষেত্রে এটা জরুরি ছিল, এবং সরকারি খাতের এই সব সিদ্ধান্তই বেসরকারি খাতকে প্রভাবিত করে ডেফিনেটলি, সেই জন্য এটা দরকার ছিল এই সমন্বয়টা। আপনি আপা যে কথাটা বলছিলেন যে ইনফ্লেশনের বহু কথা এসেছে, আমি এখানে একটু যোগ করতে চাই। এই যে গত 5-6 বছরে আমাদের যেটা পর্যবেক্ষণ রয়েছে যে ইনফ্লেশন খুবই নিয়ন্ত্রণের মধ্যে আছে, একসময় 10, 11, 12 পর্যন্ত ছিল, সেটা এখন 6.5 বা 7-এর নিচে নেমে এসেছে। তো এই ইনফ্লেশন কমার জন্য কি স্থানীয় উৎপাদন ব্যবস্থাকে আপনি করবেন বেশি,
মানে সাধুবাদ দিবেন নাকি আন্তর্জাতিক বাজারের কারণেই? না, দুটার মাঝখানে কিন্তু আমাদের মনিটারি পলিসি আছে, কারণ আমাদের মনিটারি পলিসিটা কিন্তু গত কয়েক বছর ধরে কন্ট্রাকশনারি, একটু সংকুচিত, যাতে ব্যবসা বাণিজ্য সেসব জায়গায় কিন্তু টাকার যাওয়া নিয়েও প্রশ্ন আছে। আমাদের সুদের হার অনেক ইদানিংকালে আবার কমানো হয়েছে, কিন্তু সুদের হার একটা বড় বেশি থাকার কারণে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকেও একটা কমপ্লেইন বা একটা দাবি ছিল যে সুদের হার কমানোর জন্য। এখনো দাবিটা আছে যে এক সংখ্যার সুদের হার যেন হয়, সেই দাবিটা আছে। কাজেই ওই কিছুটা সংকোচনমূলক যে মুদ্রানীতি সেটা একটা প্রভাব রেখেছে। তবে এই কথাও ঠিক যে সংকোচন মানে অনেক ব্যাংকের হাতে কিন্তু তারল্য পড়েও আছে। যদি তারল্য না থাকতো তাহলে প্রশ্ন দাঁড়াতো যে সংকোচনমূলক মুদ্রানীতির জন্যই বোধহয় টাকা নাই দেখে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কিন্তু তাহলে ব্যাংকের হাতে টাকা কেন? এখানে একটু বুঝতে দুটো জিনিস। তারল্য বলতে আমরা মনে করি ব্যাংক বোধহয় ক্যাশ টাকা নিয়ে বসে আছে, তারল্য কিন্তু সেটা না। ব্যাংকের এই টাকাটা আছে কিন্তু ইন ডিফারেন্ট ফর্ম, এটা কোনো বন্ড বা এইসব ফর্মে থাকতে পারে, মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গায় ওই ধরনের ফর্মে আছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে এই ব্যবসার সাথে সাথে মানে টাকার অ্যাভেলেবিলিটির সাথে সাথে আপনার ইনফ্রাস্ট্রাকচার বা এই প্রশ্নগুলো আছে। ব্যবসা শুরু করতে কত সময় লাগে, ইউটিলিটি সার্ভিস কেমন, অর্থাৎ মোটা দাগে অবকাঠামোটা যদি ভালো থাকে, তার পাশাপাশি পরিবেশ ভালো থাকে, তাহলে এই তরল টাকাটাও ব্যবহৃত হতো। কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, তখন ব্যাংকিং খাতকে কিন্তু স্বাভাবিক ওই মনিটারি পলিসির সাথে তাল রাখতে গিয়ে তাকেও তারল্য থাকলেও তাকে একটা সংকোচনের মধ্যে চলতে হয়। কাজে এই সব মিলিয়ে আমি মনে করি যে মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে এটা এভাবে রাখা উচিত কিনা, বিশেষ করে আমরা যে অর্থনীতিকে দ্রুত গতিতে সামনে নিতে চাই সেই জায়গার ক্ষেত্রে বিশেষ করে কর্মসংস্থান তৈরি, শিল্পের যে প্রবৃদ্ধি প্রয়োজন, শিল্প প্লাস কর্মসংস্থান, মোটা দাগে আমরা আমাদের মতো দেশের দারিদ্র্য বিমোচনের আমরা যেটা চাই সেটা হচ্ছে যে খুব দ্রুত মাত্রায় কর্মসংস্থান। আমাদের প্রচুর জনগণ, আমরা জানি যে আমাদের আগামী কয়েক বছর যুবশক্তির প্রাধান্য খুব বেশি থাকবে। সব মিলিয়ে যে কর্মসংস্থান দরকার, সেটার জন্য যেটা করতে হচ্ছে আমাদেরকে এই খাতকে, অর্থাৎ দীর্ঘমেয়াদে আমরা কন্ট্রাকশনারি একটা পলিসির মধ্যে থাকতে পারি না। আমার মনে হয় যে লাস্ট যে মনিটারি পলিসি সেখানে বোধহয় আমরা একটু দেখছিও যে এই দিকে যাওয়ার দিকে বাংলাদেশ ব্যাংক নজর দিয়েছে। আমরা আরো আলোচনা করব। একটি সরাসরি একটি ঘটনা ঘটছে, সেখান থেকে ফিরছি। স্বতন্ত্র পে স্কেলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। স্বতন্ত্র পে স্কেল বাস্তবায়নের দাবিতে 4 মাস আগে শিক্ষকরা যে আন্দোলন শুরু করেছিল, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। আজকে সকাল 11টা থেকে কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে বঙ্গবন্ধু চত্বর রয়েছে, এখানে শিক্ষকরা কিন্তু তাদের কর্মসূচি পালন করছে। এবং গতকাল যে 8ম পে স্কেল ঘোষণা করা হয়েছিল, শিক্ষকরা বলছেন এটি একটি বৈষম্যমূলক পে স্কেল ঘোষণা করা হয়েছে। শিক্ষকরা বলছেন তাদের যে দাবি ছিল যে এই 8ম পে স্কেলে তাদেরকে অন্তর্ভুক্ত করার, এবং শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করেও কিন্তু তাদের দাবি জানানো হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। শিক্ষকদের সাথে এই যে বৈষম্যমূলক যে আচরণ করা হয়েছে তা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এই শিক্ষকরা বলছেন। এছাড়া এই যে কঠোর আন্দোলনও কিন্তু গড়ে তোলা হবে, এবং তারা বলছে যে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করার জন্য কিন্তু শিক্ষকরা এই যে এখানে সমাবেশ করছে, এখান থেকে কিন্তু আন্দোলন করছে। তা আমি একটু জানিয়ে রাখি, শিক্ষকরা বলছেন 1973 সাল থেকে 2009 সাল পর্যন্ত 7টি পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এই 7টি পে স্কেলের মধ্যে কিন্তু কোনো পে স্কেলেই কিন্তু সমস্যা হয়নি। তাহলে এই পে স্কেলে কেন সমস্যা হবে? এই পে স্কেলে কেন এই যে সরকারি বিশ্ববিদ্যালয়ের 37টি বিশ্ববিদ্যালয়ের 15,000 শিক্ষক রয়েছে তাদেরকে কেন বঞ্চিত করা হবে, এই কথাটি তারা সরকারকে জানাচ্ছেন। এবং সরকারের পক্ষ থেকে একটি আশা দেওয়া হয়েছিল তাদেরকে যে 8ম যে পে স্কেল ঘোষণা করা হয়েছিল, সেখানে কিন্তু এই যে সরকারি যে শিক্ষকরা রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করার একটি বিষয় বলা হয়েছিল। কিন্তু গতকাল যে পে স্কেল ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু এই যে শিক্ষকদের সাথে বৈষম্যমূলক এক ধরনের আচরণ করা হয়েছে। তো বৈষম্যহীন এই যে আচরণ করার কথা বলা হয়েছিল সেটি কিন্তু তারা গতকালের পে স্কেলে আসলে দেখেনি। এছাড়া এই যে তারা বলেছে যে
8টি দফা দেওয়া হয়েছে। 8টি দফার মধ্যে একটি রয়েছে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, সিলেকশন গ্রেড প্রাপ্ত অধ্যাপকদের বেতন ভাতা সিনিয়র সচিবদের সমতুল্য করা, সরকারি কর্মচারীদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ি ও অন্যান্য সুবিধা দেওয়ার যে কথা তারা বলা হয়েছিল, কিন্তু কোনো কিছুই তাদের এখানে এই যে আজকে যে পে স্কেল ঘোষণা করেছে সেখানে মানা হয়নি। তো এখানকার যারা আন্দোলন করছেন শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যদি তাদের আন্দোলন মানা হয় ভবিষ্যতে কঠোর আন্দোলন দেওয়া হবে। এছাড়া আজকে আমি যদি একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আজকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না, কোনো শিক্ষকও কিন্তু ক্লাস নিচ্ছে না। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সময় যে 3 ঘন্টার কর্মবিরতি পালন করতো তখন আমরা দেখেছি পরীক্ষা নেওয়া হতো, কিন্তু আজকে কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তো সেক্ষেত্রে শিক্ষকরাও কিন্তু ছাত্রদের আহ্বান জানিয়েছে তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের এই যে কর্মবিরতির সর্বশেষ খবর। হরি দর্শক, আলাদা বেতন কাঠামোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন, সেসব খবর জানছিলাম সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাসের কাছ থেকে। রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছি। শুধু অক্ষর জ্ঞান না, সাথে সাথে একটা সমাজের প্রতি যে দায়বদ্ধতা সে সম্পর্কেও ওই ছোটবেলা থেকেই একটা শিশুকে শিক্ষা দেওয়া প্রয়োজন। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। স্বাধীনতার পরে যে যাত্রা আমাদের শুরু হয়েছিল, যে দেশ একটা বিধ্বস্ত দেশ, যুদ্ধবিধ্বস্ত দেশকে ধীরে ধীরে গড়ে তুলে উন্নত দেশে পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতির পিতা সে লক্ষ্যে পদক্ষেপও নিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ৭৫ 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর হত্যাকুর ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলের যে খেলা শুরু হয়, তার ফলে ক্ষমতাসীনরা যেহেতু অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের ক্ষমতা কুক্ষিগত করতে যতটা ব্যস্ত ছিল, দেশ সেবার দিকে ততটা তাদের নজর ছিল না, যে কারণে বাংলাদেশ পিছিয়ে যায় 21 বছর। 96 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখনই আমাদের ঘোষণা ছিল যে বাংলাদেশকে আমরা নিরক্ষরতামুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়ে আমরা স্বাভাবিক যে শিক্ষা ব্যবস্থা, তার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা, উপ-আনুষ্ঠানিক শিক্ষা, মসজিদ ভিত্তিক শিক্ষা, নানা ধরনের পদক্ষেপ আমরা নেই এবং এক একটি জেলাকে সুনির্দিষ্ট করে আমরা সেই জেলাগুলিকে অন্তত 45 বছরের উপরে মানে যারা কম বয়সী তাদেরকে স্বাক্ষর জ্ঞান দেয়া সেই উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের উদ্যোগের ফলে সে সময় আমরা প্রায় 7টি জেলাকে তখন নিরক্ষরতা মুক্ত আমরা ঘোষণা দেই এবং বাংলাদেশের সাক্ষরতার হার 65% উপরে আমরা উন্নীত করি। এত দ্রুত সময় আমরা এই সাফল্য অর্জন করেছিলাম বলে ইউনেস্কো তখন বাংলাদেশকে ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার 1998 প্রদান করে। হয়তো এই অগ্রযাত্রা অব্যাহত থাকতো, কিন্তু 2001 সালে আওয়ামী লীগ আর ক্ষমতা গঠন করতে পারেনি, তখন বিএনপি আসে ক্ষমতায়। খুব স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সেই সাক্ষরতার হারটা কিন্তু কমে যায় এবং আমরা যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছিলাম সেই কার্যক্রমটাও স্থবির হয়ে যায়। যেমন সেই সময় বিশ্বব্যাংক উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রকল্পে 1200 কোটি টাকা দিয়েছিল। 2001-এ বিএনপি জামাত যখন ক্ষমতায় আসে এই টাকাটা সেভাবে কাজে লাগেনি, ফলে এই উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমটাই বন্ধ হয়ে গিয়েছিল। কারণ এখানে একটা চরম লুটপাট, দুর্নীতিতে তারা নিমজ্জিত হয়ে যায়। আমরা 2009 সালে যখন আবার সরকার গঠন করি 7 বছর পর, তখন আমরা দেখি যে আমাদের সাক্ষরতার হার কমে গেছে, সেই 65% আর নেই। যাই হোক, আমরা আবার পদক্ষেপ নেই, কারণ জাতির পিতা যে পদক্ষেপ নিয়েছিলেন, শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করে দিয়ে গিয়েছিলেন, সেটাকে কার্যকর করার পদক্ষেপই আমরা নিয়েছি।
জাতিপিতা সেই সময় 36,165টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেন। আর এর 40 বছর পর আওয়ামী লীগ সরকার 2013 সালে দেশে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে এবং 1,03,845 জন শিক্ষকের চাকরি আমরা সরকারিকরণ করে দিই। এর পূর্বে তো অনেক সরকার 21 বছর ছিল, কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপই নেয়নি। আসলে শিক্ষাকে তারা কখনো তেমন গুরুত্বই দেয়নি। জাতিসংঘ 2000 সালে সহস্রাব্দ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে, অর্থাৎ এমডিজি গোল। সৌভাগ্য আমার হয়েছিল যে আমি তখন প্রাইম মিনিস্টার ছিলাম এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, এবং আমাদের দেশের কি কি চাহিদা বা কোন কোন ক্ষেত্রগুলি আমরা নির্দিষ্ট করব সেখানে আমরা ভূমিকা পালন করি। এমডিজি গোল যেটা ছিল শিক্ষাকে সার্বজনীন এবং নিশ্চিত করা, 2015 সালের মধ্যে অন্তত অর্ধেক জনগোষ্ঠীকে শিক্ষিত করা, এই ধরনের একটা নির্দেশ ছিল। কিন্তু আমাদের দেশ কিন্তু তার থেকে অনেক বেশি এগিয়ে গেছে। যদিও এখন যে হিসাবটা আসছে সেটা হচ্ছে 2011 সালের হিসাব, কিন্তু এটা 2015 সাল। এর মধ্যে আমাদের সাক্ষরতার হার আমরা অনেক বাড়াতে সক্ষম হয়েছে এবং আমাদের মানে শিক্ষার্থীরা এখন স্কুলে যাচ্ছে, ঝরে পড়ার হারও কমে গেছে। এবং এখানে আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি, যেমন প্রতি বছর 1 জানুয়ারি আমরা সেই প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই বিতরণ করে থাকি। যে পরিমাণ বই আমরা বিতরণ করি এটা পৃথিবীতে বিরল। আমরা 32,63,47,923 খানা বই 1 জানুয়ারি আমাদের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিই এবং এবারে আমরা প্রাক প্রাথমিকেও তাদের শিক্ষার জন্য বই দিতে শুরু করেছি। তবে এখানে আমি একটা কথা বলবো, যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, যেমন আমাদের যে শিশুটা ক্লাস 1-এ ভর্তি হবে তার জন্য ছাপানো প্রশ্নপত্র দিয়ে তার পরীক্ষা নিয়ে তাকে ভর্তি হতে হবে কেন? যখনই তার ভর্তির বয়স হয়ে যাবে সাথে সাথে তাকে স্কুলে ভর্তি করতে হবে, এটা তার অধিকার। এখানে পরীক্ষা দেওয়ার কোনো বিষয় না। সে যদি ওই ছাপানো প্রশ্নপত্র পড়ার মতো জ্ঞানই অর্জন করে ফেলে তাহলে আর পড়াবে কি স্কুল? এই ঢাকা শহর কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয় আছে, যেহেতু এখানে বেসরকারি বিদ্যালয়, কিন্ডার গার্ডেন ইত্যাদি ইত্যাদি হয়েছে এবং সকলেই ওই দিকেই ধাবমান, ওই দিকেই পড়ানোর জন্য ব্যস্ত, যার জন্য সরকারি স্কুলগুলি খুবই অবহেলিত, জরাজীর্ণ অবস্থায় আছে। কাজে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এখানে উপস্থিত, আমি অনুরোধ করব যে প্রত্যেকটা এলাকায় এলাকায় কিন্তু স্কুল আছে আমাদের। ওই এলাকার ছাত্রছাত্রীরা যখনই তার স্কুলে যাওয়ার সময় হবে সাথে সাথে সেই স্কুলে সরাসরি তার অন্তত তার ওই পাড়ার স্কুল হলে সেখানে নিজে ওই এলাকার স্কুলে নিজে সরাসরি ভর্তি হবে এবং তাদেরকে ভর্তি করে নিতে হবে। আর সেই সাথে আরেকটা অনুরোধ করব যে এই স্কুলগুলি মেরামত করা, এগুলিকে আরো উন্নত করা দরকার। ঢাকা শহরে আমরা দেখেছিলাম যে আমরা ছোটবেলায় যে কটা স্কুলের নাম শুনেছি ওই কটা স্কুলই ছিল, নতুন কোনো সরকারি স্কুল হয়নি। আমরা 96 সাল থেকে শুরু করেছিলাম, জায়গা পাওয়া অভাব, যা এখন ইতিমধ্যে আমরা প্রায় 6টা কলেজ এবং 11টা স্কুল ইতিমধ্যে নির্মাণ করেছি। আরো জায়গা আমরা খুঁজছি এবং এখানে অনেক অনেক স্কুল অনেকে হয়তো বেসরকারি করে আছে কিন্তু চালাতে পারছে না, কিন্তু ওই এলাকায় কোনো স্কুল নাই। সেইভাবে দেখে দেখে আমি মনে করি যে প্রত্যেক এলাকা ভিত্তিক স্কুল হওয়া দরকার। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য রাখছিলেন। দর্শক, আমরা আলোচনায় ছিলাম বিআইডিএস এর গবেষক ডক্টর নাজনীন আহমেদের সঙ্গে। 8ম পে স্কেল যেটা কার্যকর করা হচ্ছে সেটার বিভিন্ন দিক নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরছি। তার সঙ্গে যে কথাগুলো আমরা বলছিলাম যে মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, সেটা চাহিদার সাথে যোগানটা ঠিক মতো থাকার কারণে। আরেকটা বিষয় যে ব্যাংকের কিছু পলিসি, কেন্দ্রীয় ব্যাংকের কিছু পলিসির কারণে এটা হয়েছে। বিনিয়োগ সম্পর্কে আপনি বলছিলেন যে
বিনিয়োগের সঠিক অবকাঠামো এবং পরিবেশ যেটা জরুরি, সেইটার জায়গায় এখন আসলে কি ধরনের কাজ চলছে? সেটা তো সরকারের উন্নয়ন পরিকল্পনায় অবশ্যই বিনিয়োগ বাড়ানোটাকেই সবচেয়ে প্রাধান্য দিয়ে অবকাঠামোর জন্য যে বলা যায় যে সরকারের বাজেটের যে বরাদ্দ, বিশেষ করে উন্নয়ন বাজেটের বরাবরই সেটা বেশি রাখা হয় এবং গত 2-3টা বাজেটে কিন্তু আমরা দেখছি যেটার উপরে বিশেষ এমফাসিস দেওয়া হয়েছে, বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাত, এগুলোর যে সংস্কার, এগুলোতে যে পরিবর্তনগুলো সেটা আনার কথা বলা হচ্ছে। কিন্তু সেইখানে এখন কিন্তু সরকার একটা বেশ ভালো অবস্থানে আছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণে। যেহেতু ডোমেস্টিক মার্কেটে বা আমাদের স্থানীয় বাজারে তেলের দাম কমানো হয়নি, ফলে বিপিসির তাদের কিন্তু একটা বড় লাভ হচ্ছে, কারণ আন্তর্জাতিক বাজার থেকে যে দামে আনছেন তার থেকে বেশি দামে বিক্রি করছেন। ফলে এটা একটা সুযোগ, যেটা যে বিগত সরকারের একটা যুক্তি আছে এখানে যে লোনগুলা পুষিয়ে নেওয়া, যেটা সেটা করছেন কিনা সেটা হচ্ছে কথা। যদি যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে বিপিসির ঋণ আছে ইন দ্য ফর্ম অফ বন্ড, বিপিসি বন্ড বলে সেটা বাজারে বিক্রি করা হয়েছে, যে বন্ডগুলো থেকে ব্যাংকরা 7% হারে সুদ পায়। কিন্তু সেই ব্যাংকের কাছ থেকে যদি আপনি ঋণ নেই ব্যবসার জন্য, তাহলে আমাদের কাছে 11% টাকা নিতে পারে ব্যাংক। ফলে ব্যাংকের কিন্তু একটা ক্ষতি হচ্ছে ওই বন্ডে থাকার কারণে। এখন এই টাকাগুলো যদি বিপিসি ফেরত দেয় ব্যাংকগুলোকে, তাহলে সেই টাকা কিন্তু অ্যাভেলেবেল হবে সাধারণ মানুষ যারা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়। কাজেই আমার মনে হয় যে আমরা যখন অবকাঠামোর উন্নতির কথা বলছি, এই যে আমার আয় বাড়ছে, আয় হচ্ছে এখন তেলের দামের, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায়, এটা একদিকে ওই লোন শোধ করে ব্যবসার পরিবেশে সুবিধা করা, সো দ্যাট ইন্টারেস্ট রেট কমাতে পারে ব্যাংকগুলো, কারণ তাদের অনেক নন পারফর্মিং বা খেলাপি ঋণ আছে, সেগুলোর চাপ কমবে। অন্যদিকে সরকারের এখন সুযোগ এসেছে অবকাঠামোর জায়গায় এই ধরনের অর্থ, অর্থাৎ ইভেন যদি আমাকে বড় করতে হয় অবকাঠামোর জন্য, সেখানে কিন্তু একটা স্বস্তির জায়গা তৈরি হতে পারে এবং অবকাঠামোতে সরকার আরো বিনিয়োগ করতে পারেন, যে অবকাঠামোর বিনিয়োগের যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে দ্রুত গতিতে বাড়ানোর চেষ্টা করতে পারে। বিনিয়োগের কথা যেহেতু চলে এসছে, একটা বিষয় হচ্ছে যে ভারত, জাপান, কোরিয়া, আমাদের আশেপাশে এশিয়ান যেসব কান্ট্রি রয়েছে সেসব জায়গায় কিন্তু যে বেসরকারি সরকারি অংশীদারিত্ব মালিক যেসব ব্যবসাগুলো করা হয় বা বিনিয়োগ এর উদ্যোগ নেওয়া হয় সেগুলো খুবই কার্যকরী হয়। বাংলাদেশে বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশন এই জায়গা কতটুকু? এখন তো প্রাইভেটাইজেশন কমিশনকে সেটা সাথে বিনিয়োগ বোর্ডের সাথে একীভূত করা হচ্ছে। প্লাস আমরা সম্প্রতি দেখেছি যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যে আইনটা, যেটা দীর্ঘদিন ধরে পাশ না হওয়ার কারণে এই ক্ষেত্রে যে একটা গতিশীলতা আনা সেটা সম্ভব হচ্ছিল না, এখন এই আইনটি মানে একেবারে যে বাস্তবায়নের পথে রয়েছে, আইনটি নেয়ার পথে রয়েছে। এটা 2013 থেকে কিন্তু আমরা শুনছি যে এই আইন কার্যকর হবে। সেটা যদি হয় তাহলে আমি মনে করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে সরকারের যে উদ্যোগগুলোকে, মেগা প্রকল্প যেগুলো, সেখানে যে উদ্যোগগুলো আমি মনে করি যে এইখানে যে কথাগুলো বলা হয়েছে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আইনে, সেগুলোর বাস্তবায়ন হলে সেখানে একটা বড় পরিবর্তন সূচিত হবে। কিন্তু দেখতে হবে যে এক্সিস্টিং যে কাঠামোতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যেসব প্রকল্প আছে সেগুলো যেগুলো বাস্তবায়ন হয়, ইটকল বা এটার নানান প্রক্রিয়ার মধ্যে আছে, সেইখানে কিন্তু অনেক কিছু প্রশ্নবিদ্ধ এবং সেখানে আমরা ঘুরে ফিরে চলে যাই সুশাসনের প্রশ্নে। এবং ল্যান্ড একটা বড় সমস্যা আমাদের, যেহেতু ভূমি কম, এইসব মেগা প্রকল্পে ল্যান্ড অ্যাকুইজিশন কিভাবে হবে, ল্যান্ড প্রাইসিং কি হবে, এগুলা হচ্ছে রিলেটেড ইস্যুস। এবং আমার যেটা মনে হয়, আমি হচ্ছে অপটিমিস্টিক, আশাবাদী মানুষ, এবং আমার কাছে মনে হয় যে এই আইনটার পাশ হওয়াটা একটা বড় অগ্রগতি ক্ষেত্রে, এবং সেটার বাস্তবায়নটা এখন হচ্ছে যেটা শুধু আর শুধু সরকারের জন্য একটা উইশ লিস্ট নয়, এটা একটা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে একটু আগে যে কথাটা বললাম অবকাঠামোর বাস্তবায়নের জন্য। এবং আমি মনে করি ওই খাতগুলোকে বুস্ট আপ করতে গেলে যে আইনের দুর্বলতাটা ছিল, এখন সে আইনের ভিত্তিটা তৈরি হয়েছে, সো এখন আর তো এক্সকিউজ নাই যে অনেক কিছু করতে পারছি না। তা আমার মনে হয় যে সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া দরকার। প্রধানমন্ত্রী এই কর্তৃপক্ষের প্রধান বেবজা যেমন করছে, যে মানে বেবজা যেমন প্রধানমন্ত্রীর সরাসরি অধীনে, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলে এটাও প্রধানমন্ত্রীর সরাসরি অধীনে থাকবে। তবে একটা কথা বলা হয়েছে যে বেবজার কিন্তু যিনি চেয়ারম্যান বা সিইও বা তারা হন, সেটা কিন্তু আবার সরাসরি যে মানে একদম প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিয়ন্ত্রিত হয় সেটা কিন্তু না আমার জানা মতে। এবং সেই কারণেই আমি জানি না যে নতুন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলে সেখানে শোনা যাচ্ছে যে সেটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি ডে টু ডে অ্যাক্টিভিটিস নিয়ন্ত্রিত হবে। সেটা আমার মনে হয় যে এটা স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে বা
যে প্রসেসটা, যে কোনো কিছু প্রকল্প বাস্তবায়ন বা এগিয়ে যাওয়ার প্রসেসকে লম্বা করে দিতে পারে। সেইটা আমাদের কাছে, যেহেতু বেবজার মডেলটা একটা সাকসেসফুল মডেল, আমার কাছে মনে হয় যে সেইটাকে ফলো করা যায়। প্রধানমন্ত্রী বা ওই দপ্তরের ধারণা যে আসলে সরাসরি কাজ করতে পারলে হয়তো দ্রুত তার সাথে বিভিন্ন প্রধানমন্ত্রী তো থাকছেনই, সব তার নিয়ন্ত্রণে থাকবে। বেবজা কিন্তু প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, বেবজা কর্তৃপক্ষ, উনি এটা সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে বেবজা, কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো তাদের নিজস্ব কায়দায় হয়। তো ওই ফর্মুলাটা হয়তো এখানে ফলো করা যেতে পারে। একদম শেষ প্রশ্ন করতে চাই যে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অনেক ব্যয় বাড়বে। এবার বাজেটে হয়তো রাখা হয়েছে, সামনে আরো বেশি রাখতে হবে যখন ভাতাটা দিবে সামনের বছর। তো সেই জায়গায় থেকে আমাদের মূল উৎস হচ্ছে রাজস্ব আহরণ, সেই জায়গায় আমাদের সক্ষমতা কতটুকু বেড়েছে? এখন সরকার যেভাবে বলছেন যে বাজেট ঘাটতিটা যখন 5%-এর মধ্যে থাকে, আমরা খুব একটা দুশ্চিন্তা করি না। এবছর যেহেতু আগেই টাকাটা রাখা আছে, ঘাটতিটা সেই পর্যায়ের মধ্যেই থাকবে, সুতরাং সেটা দুশ্চিন্তার কারণ নাই। কিন্তু যেটা হচ্ছে যে রাজস্ব আদায়ের জন্য আমাদের সামনের বছরের যে টার্গেটটা করা হচ্ছে, বা সেখানে কিন্তু এই ভাতা বা বেতন ভাতার যেটা পূর্ণাঙ্গ রূপ, সেটা কিন্তু সামনের বছর সেটাকে অন্তর্ভুক্ত করেই করা হচ্ছে। তো আমি মনে করি যে সেটার সাথে সাথে যে রাজস্ব আদায়কে অটোমেশন এবং আদার যে প্রসেসগুলো সরকার শুরু করেছেন, নিশ্চয়ই সেটা সরকার মনোযোগ দিবেন। আদারওয়াইজ তো আমাদের 5% বেশি বাজেট ঘাটতি হলে আমাদের উন্নয়নের গতিটা একটু আশঙ্কায় পড়বে। আমার ধারণা সেটা সরকার মাথায় রেখে আগামীর বাজেটটা, অর্থাৎ 16-17-এর বাজেটটা করবেন। আপা, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম বিআইডিএস এর গবেষক এবং অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদের সঙ্গে পে স্কেল এবং নিত্যপণ্যের বাজারে এর প্রভাব নিয়ে। রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে দেশের চামড়া শিল্পে। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে দক্ষ শ্রমিক গড়ে তুলতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএর। তবে কারখানা মালিকরা অর্থায়ন করলে দক্ষ শ্রমিক গড়ে তুলতে সহজেই প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব বলে মনে করেছেন চামড়া শিল্প সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিস্তারিত তুলে ধরছেন কামরুল হাসান সবুজ। বিভিন্ন জায়গায় কাজ করার পরে এই কাজগুলা শিখছি। কেমিস আছে, আমাদেরকে কেমিসও আমাদেরকে বুঝাই দেয় কাজগুলা, এভাবে প্রসেসে করো, ওই প্রসেসের কাজগুলো আমরা ওইভাবে করি। সিরাজউদ্দিন চামড়া প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পর্যায়ে যার কাজের অভিজ্ঞতা ৩৫ বছরের, আর ১.৫ দশক ধরে কাজ করছেন ট্যানারির ড্রামম্যান হিসেবে। পুঁথিগত কোনো শিক্ষা কিংবা প্রশিক্ষণ না থাকলেও বছরের পর বছর শুধু কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে চামড়া শিল্পে শ্রম দিচ্ছেন এমন প্রায় ৬৫,০০০ শ্রমিক। এরা মোটামুটি স্কিল, কারণ এরা আস্তে আস্তে দক্ষতা অর্জন করছে, যার কারণে দক্ষতাটা আমাদের খুব একটা সমস্যা হয় না। কোয়ালিটি প্রোডাক্ট মানে লেদার এরা তৈরি করতে পারে। তবে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ বলছে, এখাতে ইতোমধ্যেই দেখা দিয়েছে দক্ষ শ্রমিকদের সংকট। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় প্রযুক্তি বান্ধব নয় কর্মরত শ্রমিকরা, তাই সম্ভব হচ্ছে না পণ্যের মান উন্নয়ন সহ নিত্য নতুন পণ্য তৈরি করা। আমাদের শ্রমিক সংকট কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। বিভিন্ন কোর্স আপনার যদি এখনই সৃষ্টি করা না হয়, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে দক্ষ শ্রমিকের অভাবে আমাদের শিল্পে কিন্তু একটা চরম ব্যাঘাত ঘটবে। কারখানা কর্তৃপক্ষ ব্যয়ভার বহন করলে তাদের চাহিদা মতো দক্ষ শ্রমিক তৈরিতে সহজেই বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দেওয়া সম্ভব বলে মনে করছে দেশের একমাত্র চামড়া সংশ্লিষ্ট বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান লেদার টেকনোলজি ইনস্টিটিউট। যদি কোনো ডিমান্ড ইউনিভার্সিটিকে যদি অ্যাসোসিয়েশন থেকে দেয় যে আপনার প্রতিষ্ঠানে মেশিনারিজ এভরিথিং ইজ দেয়ার, সো এখানে পার্টিকুলার পিরিয়ডের জন্য একটা কোর্স এক্সিকিউট করা, এই প্রোগ্রাম কিন্তু করা সম্ভব, কিন্তু সেই ডিমান্ডটা সেখান থেকে আসতে হবে। পাশাপাশি এই শিল্পের গুরুত্ব বিবেচনায় পর্যাপ্ত জনবল ও আধুনিক প্রযুক্তির সুবিধা সহ আরও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। স্টিমারের টিকিট অনলাইনেও বুকিং দেওয়া যাবে। ঈদের ৩-৪ দিন আগ থেকে শুরু হবে লঞ্চ এবং স্টিমারের বিশেষ সার্ভিস। আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চে কেবিনের টিকিট এমনিতেই সোনার হরিণ, আর ঈদের সময় কেবিনের একটা টিকিট পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ঈদে বাড়তি চাপ থাকায় লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং এ আগ্রহী হন যাত্রীরা। তাদের কথা মাথায় রেখে আগাম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। ঢাকা বরিশাল নৌরুটে ঈদের ঘরমুখী যাত্রীর সুবিধার জন্য আমরা 10 সেপ্টেম্বর থেকে সরাসরি টিকিট বিক্রি ও বিতরণ
শুরু করব। এবার কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ কর্মকর্তা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবার লঞ্চের কেবিন টিকিট কোনোভাবে যাতে কালোবাজারের হাতে না যেতে পারে সেভাবে আমরা সজাগ আছি। এ ব্যাপারে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। অনলাইনেও অগ্রিম বুকিং দেওয়া যাবে স্টিমার সার্ভিসের কেবিনের টিকিট। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ স্টিমার সার্ভিস চালাবে বিআইডব্লিউটিসি। অগ্রিম কেবিনের টিকিটের জন্য যাত্রীদের বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রধান কার্যালয় ও শহর.com-এ যোগাযোগ করতে হবে। লঞ্চগুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল রুটে 16টি লঞ্চ ও 6টি স্টিমার চলার কথা রয়েছে। তুলনামূলক কম ভাড়ায় এবং আরামদায়ক হওয়ায় ঢাকা বরিশাল রুটে নৌপথে যাত্রীদের প্রথম পছন্দ। ঈদের সময় চাহিদা থাকে ব্যাপক। এ সময়টাতে এই কেবিন থেকে শুরু করে সকল শ্রেণীতে ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন যাত্রীরা লঞ্চ মালিকদের বিরুদ্ধে। এবার যেন এর ব্যতিক্রম ঘটে এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ওয়ালটনের ইউথ অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের অধিনায়ক তরুণ অলরাউন্ডার মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ। আগামী 2 বছরের জন্য মিরাজকে অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে ওয়ালটন গ্রুপ। সোমবার মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস.এম. জাহিদ হাসান, সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীর বাগমারায় যাত্রা শুরু করল ইসলামী ব্যাংকের 299তম শাখা। সোমবার টেলিকনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক। উপজেলার ভবানীগঞ্জে ব্যাংকের এ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধা বিবেচনায় প্রত্যন্ত এলাকাতেও ইসলামী ব্যাংকের শাখা স্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জার্মানিতে বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয়ের পাশাপাশি তাদের সন্তানের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানিরা। গত কয়েকদিনে হাজার হাজার অভিবাসী জার্মানির মিউনিখে পৌঁছানোর পর সরকারের প্রতি এ আহ্বান জানায় জার্মান নাগরিকরা। যারা সমস্যায় পড়ে আমাদের দেশে আসছেন, আমরা অবশ্যই তাদের স্বাগত জানাই, কিন্তু তাদের থাকার জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করে দিতে হবে। আশ্রয় গ্রহণকারীর সংখ্যা যদি অনেক বেশি হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা কঠিন হবে। আমি মনে করি এতে কোনো সমস্যা হবে না। আমরা তাদের যথাযথ যত্ন নেয়ার চেষ্টা করব। 2014 সালে চীনের প্রবৃদ্ধি হয়েছে 7.3%। এ হার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পূর্বাভাসের চেয়ে কম। পরিসংখ্যান ব্যুরোর পূর্বাভাস ছিল গেল বছরে 7.4% প্রবৃদ্ধি হবে দেশটির। 2014 সালে দেশটির মোট প্রবৃদ্ধির আকার দাঁড়িয়েছে $10 ট্রিলিয়ন। অর্থনীতির ধীরগতির কারণেই শেষ দিকে প্রবৃদ্ধি কমেছে বলে মতামত বিশ্লেষকদের। অবশেষে স্থিতিশীল হতে শুরু করেছে চীনের শেয়ার বাজার। চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন সিএসআরসি এর গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। গবেষণা বলছে, ঝুঁকি কমে যাওয়ায় শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। বাজারে তারল্য সংকট নেই বললেই চলে। তবে আর্থিক খাতকে ঝুঁকিমুক্ত রাখতে যথাযথ কার্যকরী উদ্যোগের প্রয়োজন বলেও জানায় সিএসআরসি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশিক্ষিত জনবল নেই চামড়া শিল্পে। প্রশিক্ষণের উদ্যোগ নিতে কারখানা মালিকদের প্রতি সংশ্লিষ্টদের তাগিদ। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা উচ্ছ্বসিত। মূল্যস্ফীতির আশঙ্কা নেই বললেন অর্থ সচিব। স্বতন্ত্র কাঠামোর দাবিতে কর্মবিরতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 10 সেপ্টেম্বর, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। বুকিং দেওয়া যাবে অনলাইনেও। এবং স্থিতিশীল হতে শুরু করেছে চীনের শেয়ার বাজার। ঝুঁকি কমে যাওয়ায় লেনদেন অনেকটাই স্বাভাবিক। তারল্য সংকট এড়াতে কার্যকরী উদ্যোগ প্রয়োজন বলছে সিএসআরসি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।